ওকে, আপনাদের নিউমেরিক্যাল মেথডের 7th ক্লাসে স্বাগতম। আজকে আমরা খুব অল্প কয়েকটা জিনিস পড়ব, কারণ আমি আসলে স্লাইড বানানোর জন্য খুব বেশি সময় পাই নাই, বা এক্সপেকটেশনের চেয়ে বেশি সময় লেগে গেছে। তো আমরা বাইসেকশন মেথড এবং ফার্স্ট পজিশন মেথড রিলেটেড দুটো জিনিস দেখব। আচ্ছা, আমরা অ্যাপ্রক্সিমেট এরর এর একটা ফর্মুলা দিয়েছিলাম, মানে ছোট হাতের ইএ, সেটা ছিল হচ্ছে যে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন ইন্টু 100। এটা কি আমরা বাইসেকশন মেথডের জন্য মডিফাই করে এভাবে লিখছিলাম যে বাইসেকশন মেথডে তো আমাদের প্রতি স্টেপে একটা করে এক্সআর পাওয়া যায়, এবং সেই এক্সআরটাই হচ্ছে এক্সআর সমান সমান কি ছিল বাইসেকশন মেথডে, যে এক্সএল প্লাস এক্সইউ ডিভাইডেড বাই 2। তো সেই একটা স্টেপে আপনি যে এক্সআরটা পাইলেন এবং তার আগের স্টেপে যে এক্সআরটা পাইলেন, এই নতুন এক্সআরটা হচ্ছে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন, এবং তার আগের স্টেপে পাওয়া এক্সআরটা হচ্ছে প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই নতুন এক্সআরটা আবার কারেন্ট অ্যাপ্রক্সিমেশন। কাজে এইভাবে আমরা আমাদের যে অ্যাপ্রক্সিমেট এরর, যেটা শতকরা হিসাবে আর কি, সেটার ফর্মুলাটা আমরা দেখছিলাম যে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন ইন্টু 100। এখন এরা এখানে বলতেছে যে না, এই জিনিসটাকে আসলে আরো অন্যভাবে লেখা সম্ভব। বলা যাচ্ছে কি যে অ্যাপ্রক্সিমেটরের ফর্মুলাটা হচ্ছে এক্সইউ মাইনাস এক্সএল ডিভাইডেড বাই এক্সইউ প্লাস এক্সএল ইন্টু 100। অর্থাৎ কি, আমার কোনো স্টেপে আমার যে আপার লিমিট আর যে লোয়ার লিমিট, এক্সইউ হচ্ছে আপার লিমিট এবং এক্সএল হচ্ছে লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ইন্টু 100, এটাই হচ্ছে ওই স্টেপের অ্যাপ্রক্সিমেট এরর। তাহলে এই ফর্মুলা ইউজ কীভাবে আসলো সেটা আমরা পরে দেখতেছি। আগে আমরা দেখি যে এই ফর্মুলাটা ইউজ করলে সুবিধা কী। সুবিধা হলো যে আমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেট এরর বের করার সময় প্রিভিয়াস স্টেপের অ্যাপ্রক্সিমেশনটা লাগে, কিন্তু এইখানে কিন্তু দেখেন সেটা লাগতেছে না, শুধু লোয়ার লিমিট আর আপার লিমিট দিয়ে হয়ে যাচ্ছে। কাজে এই ফর্মুলাটা ব্যবহার করলে আপনি একদম প্রথম ইটারেশন থেকেই আপনি অ্যাপ্রক্সিমেট এরর বের করতে পারবেন, কারণ প্রথম স্টেপের প্রিভিয়াস বলে এমনিতে কিছু থাকে না, কিন্তু এইখানে যেহেতু প্রিভিয়াস বলে কোনো কিছু নাই এই আমাদের নতুন ডিরাইভ ফর্মুলা থেকে, কাজে এইটা ইউজ করে আপনি একদম প্রথম স্টেপ থেকে অ্যাপ্রক্সিমেট এরর বের করতে পারবেন। এখন আমাদের প্রমাণের আইডিয়াটা আমরা একটু দেখি, যে এইখানে দেখেন যে এই হলুদ লাইনটার আমরা যদি সাপোজ রুট বের করতে চাই, এটা হলো একটা কার্ভ, আর এই হালকা নীল বা সায়ান রঙের যে লাইনটা, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসকে যেখানে কার্ভটা ছেদ করছে এই অংশটাই হচ্ছে তার রুট। এখন ধরলাম যে একদম শুরুতে লোয়ার লিমিট হচ্ছে এক্সএল 0 এবং আপার লিমিট হচ্ছে এক্সইউ 0, ঠিক আছে। তাহলে বাইসেকশন মেথডে আসলে কি হয়, ঠিক মাঝখানে হিট করে, এবং যেখানে হিট করে সেটাকে আমরা ধরতেছি এক্সআর 0। তখন আপনি বলতে পারেন স্যার এতকাল তো এক্সএল এক্সইউ আর এক্সআর দিচ্ছে, এখন আপনি এই 0টা কীভাবে আনতেছেন? 0টা আনছি হলো এইভাবে যে এক্সএল 0, যে একদম প্রথম স্টেপে যে আপার লিমিট সেটা হচ্ছে এক্সইউ 0, একদম প্রথম স্টেপে যে লোয়ার লিমিট সেটা হচ্ছে এক্সএল 0, একদম প্রথম স্টেপে যে এক্সআর সেটা হচ্ছে এক্সআর 0। এর পরের স্টেপে যেটা পাওয়া যাবে সেই লোয়ার লিমিট হচ্ছে এক্সএল 1, আপার লিমিট হচ্ছে এক্সইউ 1 এবং অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এক্সআর 1। এখন আবার এই ছবিটাতে দেখি, এখন আমাদের এই ছবিটা আমরা দুইবার রাখছি। দেখেন এর কারণটা হচ্ছে যে এইখানে প্রথম ছবিতে এইখানে হচ্ছে রুট, যে অ্যাকচুয়াল রুট যেটা আছে সেটা হলো মিড পয়েন্টের বাম সাইডে, আর নিচের ছবিতে দেখেন অ্যাকচুয়াল রুট যেটা আছে সেটা মিড পয়েন্টের ডান সাইডে। কাজে এই দুইটা কেসই আমরা অ্যানালাইসিস করব। তো প্রথম ক্ষেত্রে দেখি এক্সএল 0 এক্সইউ 0 এক্সআর 0। এখন এরপরে কী হবে, বামে যাবে না ডানে যাবে? দুইভাবেই আমরা বলি, যেহেতু এখানে ফাংশনটার সাইন পজিটিভ এখানে নেগেটিভ, কাজেই বামে যাবে। আর অন্যভাবে হচ্ছে যে আমরা তো এখানে দেখতেই পাচ্ছি রুটটা বাম দিকে আছে, কাজেই বামে যাবে, ঠিক আছে। এখন কাজেই এখন ডান দিকের অংশটা ভুলে যাবে, সে বাম দিকের অংশে যাবে। কাজেই যেটা এক্সএল 0 ছিল সেটাই নতুন আপার লিমিট হয়ে যাবে এক্সএল 1, আর যেটা এক্সআর 0 ছিল প্রথম স্টেপে যেটা মিড পয়েন্ট ছিল সেটা এখন হয়ে যাবে হচ্ছে আপার লিমিট, সেটা হয়ে যাবে এক্সইউ 1। এখন আপনি প্রমাণটা একটু লক্ষ্য করেন যে অ্যাপ্রক্সিমেট এরর সমান সমান হচ্ছে এক্সআর নিউ মাইনাস এক্সআর ওল্ড ডিভাইডেড বাই এক্সআর নিউ ইন্টু 100। এখন এক্সআর নিউ মানে হলো যে এক্সআর 1টা হচ্ছে এক্সআর নিউ,
তাহলে তার মানে এটা কী হবে, এক্স আর ওয়ান, এক্স আর নিউর জায়গা হবে এক্স আর ওয়ান, আর এক্স আর ওল্ডটা হবে হচ্ছে এক্স আর জিরো ডিভাইডেড বাই এক্স আর ওয়ান। এখন এক্স আর ওয়ান মানে আসলে কি, এক্সএল ওয়ান আর এক্স ইউ ওয়ানকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি হলো এক্স আর ওয়ান। কাজে এক্স আর ওয়ানের জায়গায় আমি বসাইলাম হচ্ছে এক্সএল ওয়ান প্লাস এক্স ইউ ওয়ান ডিভাইডেড বাই 2, আর নিচেও এক্স আর ওয়ানের জায়গায় আমি বসালাম হচ্ছে এক্সএল ওয়ান প্লাস এক্স ইউ ওয়ান ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স আর জিরো। এখন আপনি এই ছবিটায় দেখেন যেটা এখানে এক্স আর জিরো আছে সেই বরাবরই আসলে কত আছে, এক্স ইউ ওয়ান। কাজে একদম শুরুতে হচ্ছে এটা এক্সএল জিরো, এটা এক্স ইউ জিরো, তারপর এক্স আর জিরো। এখন যেহেতু রুটটা বামে আছে কাজে আমি বাম দিকে আসলাম, কাজে এই লোয়ার লিমিটটাই এখন এক্সএল জিরোটাই এখন এক্সএল ওয়ান হয়ে গেল। আপার লিমিট আর এইটা থাকবে না, কারণ এখন আমি বাম দিকের অংশে সার্চ করবো। কাজে বাম দিকের শেষ প্রান্তটা অর্থাৎ এই আগের স্টেপে যেটা এক্স আর জিরো ছিল সেটাই এখন এক্স ইউ ওয়ান হয়ে গেল। তারপরে এই দুটাকে অর্ধেক করে আমি পেয়ে গেলাম হচ্ছে এক্স আর ওয়ান। তাহলে এখন ফর্মুলাতে বসান এক্স আর ওয়ান মানে হচ্ছে এক্সএল ওয়ান প্লাস এক্স ইউ ওয়ান ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স আর জিরো মানে হচ্ছে আসলে এক্স ইউ ওয়ান। ঠিক আছে, তাহলে মাইনাস এক্স ইউ ওয়ান ডিভাইডেড বাই এক্সএল ওয়ান প্লাস এক্স ইউ ওয়ান ডিভাইডেড বাই 2। এরপরে একটু সরল করতে হবে, সরল করলে উপরে 2 থাকবে, এক্সএল ওয়ান প্লাস এক্স ইউ ওয়ান মাইনাস 2 এক্স ইউ ওয়ান, আর নিচে তো এক্সএল ওয়ান প্লাস এক্স ইউ ওয়ান ডিভাইডেড বাই 2 থাকবেই, ইন্টু 100টা রাখছি শতকরা হিসেবে প্রকাশ করার জন্য। তারপর এখন এই 2 কাটাকাটি গেল, উপরে থাকবে হচ্ছে এক্সএল ওয়ান মাইনাস এক্স ইউ ওয়ান, যেহেতু মাইনাস 2 এক্স ইউ ওয়ান দুইটা আছে কাজে এক্স ইউ ওয়ান থেকে মাইনাস 2 এক্স ইউ ওয়ান বিয়োগ হয়ে এখানে মাইনাস এক্স ইউ ওয়ান আসবে। কাজে এখন উপরে আছে এক্সএল ওয়ান মাইনাস এক্স ইউ ওয়ান, নিচে আছে এক্সএল ওয়ান প্লাস এক্স ইউ ওয়ান। কিন্তু আমার আসলে লাগবে কি, এক্স ইউ ওয়ান মাইনাস এক্সএল ওয়ান, আর এখানে কি আছে এক্সএল ওয়ান মাইনাস এক্স ইউ ওয়ান। এখানে যে দুই পাশে লাঠির মতো যে দাগ দেখাচ্ছে এটা হচ্ছে পরম মান। ঠিক আছে, কাজে পরম মান থাকলে আপনার এক্সএল ওয়ান মাইনাস এক্স ইউ ওয়ান যে কথা, এক্স ইউ ওয়ান মাইনাস এক্সএল ওয়ানও একই কথা। কেন একই কথা, আপনি এখানে দেখেন 5 মাইনাস 3 এটা সমান সমান কত, 2, তার পরম মান তাহলে কত হবে 2, আর 3 মাইনাস 5 এটা মানে হচ্ছে মাইনাস 2, তার পরম মানও আবার কত হবে 2। ঠিক আছে, কাজেই এক্স মাইনাস ওয়াইয়ের যে পরম মান আর ওয়াই মাইনাস এক্সের যে পরম মান দুইটা আসলে সেম হবে। এখান থেকে আরেকটা জিনিস আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম, যদি আপনার খেয়াল থাকে, যদি এক্স থাকে তাহলে এক্সের পরম মান হবে হলো প্লাস মাইনাস এক্স, কারণ পরম মান অলওয়েজ পজিটিভ হয়। কাজে এক্স যদি একটা পজিটিভ ভ্যালু হয় তাহলে তার পরম মান হবে প্লাস এক্স, আর এক্স যদি একটা নেগেটিভ ভ্যালু হয় তাহলে তার পরম মান হবে হচ্ছে মাইনাস এক্স। ঠিক আছে, কাজে এটা জাস্ট মনে করাই দিলাম, এটার সাথে আপনাদের এখনকার পড়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু জাস্ট আপনারা যদি ভুলে গিয়ে থাকেন। আমাদের এখন যেটা বিবেচ্য যে 5 মাইনাস 3 এর যে পরম মান 2, 3 মাইনাস 5 এরও পরম মান 2, কাজে পরম মান থাকলে আসলে আমাদের ওই অর্ডার চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। কাজে এক্সএল ওয়ান মাইনাস এক্স ইউ ওয়ান আছে, এটাকে আমি ইজিলি এক্স ইউ ওয়ান মাইনাস এক্সএল ওয়ান করে দিতে পারি, আর নিচে তো এক্সএল ওয়ান প্লাস এক্স ইউ ওয়ান রয়েই গেল। কাজেই আমাদের প্রমাণ ইন্টু 100টা শতকরা হিসাবে প্রকাশ করার জন্য, কাজেই এই উপরের বাম দিকের চিত্রের জন্য আমাদের জিনিসটা প্রমাণ হইল। এখন সিনারিও 2 যেটা, এখানে হচ্ছে যে রুটটা আছে হলো আসলে মিড পয়েন্টের ডান সাইড। তাহলে এখন এখানে দেখেন কী হবে, প্রথমে এক্সএল জিরো এক্স ইউ জিরো প্রথম লোয়ার লিমিট আর আপার লিমিট, তারপর এক্স আর জিরো মাঝখানে হিট করলাম। এখন এখানে যেহেতু ফাংশনটা নেগেটিভ এবং এখানে পজিটিভ, তাহলে এখন আমি ডান দিকে যাব, অথবা যেহেতু আমি অলরেডি জানি যে রুট যেটা বের করবো সেটা ডান দিকে আছে, কাজেই আমি ডান দিকে যাব। কাজেই এখন এই ডান দিক অংশের লোয়ার লিমিটটা হয়ে যাবে হচ্ছে এক্সএল ওয়ান, কাজে আগে যেটা এক্স আর জিরো ছিল সেটাই এখন হয়ে গেল এক্স ইউ ওয়ান এক্সএল ওয়ান, আর আপার লিমিটটা তো পুরাটার আপার লিমিট যা ছিল ডান দিকের আপার লিমিট তাই, কাজে এক্স ইউ জিরোটাই হয়ে গেল হচ্ছে এক্স ইউ ওয়ান। ঠিক আছে, কাজেই পার্থক্য কি যে একটু আগে পুরাটা যদি আমরা রুট সার্চ করতেছিলাম তখন এটা ছিল লোয়ার লিমিট এক্সএল জিরো, এখন যেহেতু ডান দিকের হাফে সার্চ করতেছি কাজে এখন এক্সএল ওয়ানটা হচ্ছে লোয়ার লিমিট। কাজেই এখন দেখেন তারপরে এখন এক্সএল ওয়ান আর এক্স ইউ ওয়ান এর অর্ধেক করে আমি যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এক্স আর প্লাস ওয়ান, কাজে এক্স আর ওয়ান, কাজে এক্স আর ওয়ানটা আসলে কি জিনিস, এক্সএল ওয়ান প্লাস এক্স ইউ ওয়ান ডিভাইডেড বাই 2। এখন এখানে প্রমাণটা দেখার চেষ্টা করেছি, ই এর সমান সমান হচ্ছে এক্স আর নিউ মাইনাস এক্স আর ওল্ড ডিভাইডেড বাই এক্স আর নিউ, যে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন ইন্টু 100। এখন এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা 0 থেকে নাম্বারিং শুরু করছি, কাজে আমাদের এক্স আর নিউটা হবে হচ্ছে এক্স আর ওয়ান। ঠিক আছে,
এই যে একদম 1 নাম্বার স্টেপের জন্য যেহেতু আমরা বের করছি যে এক্স আর নিউটা হবে হচ্ছে এক্স আর 1 আর এক্স আর ওল্ডটা হবে হচ্ছে এক্স আর 0। কাজে এখানে দেখেন অ্যাপ্রক্সিমেট এরর হবে এক্স আর নিউ মাইনাস এক্স আর ওল্ড ডিভাইডেড বাই এক্স আর নিউ ইন্টু 100 সমান সমান এক্স আর 1 মাইনাস এক্স আর 0 ডিভাইডেড বাই এক্স আর 1 ইন্টু 100। এখন এক্স আর 1 এর মান কত? এক্স আর 1 হচ্ছে ঠিক এই প্রথম এই এক্সেল 1 আর এক্স ইউ 1 এর অর্ধেক। কাজে এক্স আর 1 এর পরিবর্তে আমি লিখতে পারি এক্সেল 1 প্লাস এক্স ইউ 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স আর 0। মানে চিত্র দেখেন যে এক্স আর 0 যেটা এই আগের যেটা প্রথম স্টেপের অ্যাপ্রক্সিমেট এরর সেটা পরের স্টেপের হচ্ছে এক্সেল 1। কাজে এক্স আর 0 এর পরিবর্তে আমরা এক্সেল 1 বসাই দিলাম। এক্স আর 1 এর পরিবর্তে বসালাম এক্সেল 1 প্লাস এক্স ইউ 1 ডিভাইডেড বাই 2 আর মাইনাস এক্সেল 1 এইটার পরিবর্তে এক্স আর 0। এক্স আর 0 মানে হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যেটা এক্স আর 0 সেটাই হচ্ছে এক্সেল 1। কাজে এই এক্স আর 0টার পরিবর্তে আমি বসা দিলাম হচ্ছে এক্সেল 1। তারপরে একটু সরল টরল করে সিম্পলিফাই করলেও এই একই জিনিস আসবে এক্স ইউ 1 আর মাইনাস এক্সেল 1 ডিভাইডেড বাই এক্স ইউ 1 প্লাস এক্সেল 1 ইন্টু 100। কাজে এইভাবে আমরা অ্যাপ্রক্সিমেট এররের অল্টারনেট ফর্মুলাটা বের করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফলস পজিশন মেথড। এই জিনিসটা আসলে কি? ঠিক আছে, ফলস পজিশন মেথড অনেকটা বাইসেকশন মেথডের মতোই, খালি বাইসেকশন মেথডে আমরা কি করতাম, ঠিক মাঝখানে হিট করতাম, কোনো কিছু কার্ভের শেপ টেপ নিয়ে চিন্তা করতাম না। ফলস পজিশন যেটা করে যে সে ধরা যাক যে দুইটা লোয়ার লিমিট নেয়, একটা এক্সেল 1 আর একটা আপার, একটা লোয়ার লিমিট নেয় এক্সেল 1 আর একটা আপার লিমিট নেয় এক্স ইউ 0। তারপরে এই দুইটা লোয়ার লিমিট এবং আপার লিমিট বরাবর কার্ভের উপর দুইটা পয়েন্ট নেয়, তারপরে সেই পয়েন্ট দুইটাকে যোগ করে দেয় এবং যেখানে ছেদ করলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স আর 1। তাহলে এখানে কি বলছে, অলসো রিকোয়ার্স টু ইনিশিয়াল গেস, অর্থাৎ দুইটা ইনিশিয়াল গেস থাকে। অলসো কেন বলতেছে, কারণ বাইসেকশনে আমাদের দুইটা ইনিশিয়াল গেস লাগতেছিল। এরপরে হলো লাইন ইজ ইউজ টু এস্টিমেট দ্য রুট। বাইসেকশন আমরা কি করছিলাম, যে কার্ভের উপর দুইটা এক্স অ্যাক্সিসের উপর দুইটা পয়েন্ট নিচ্ছিলাম, এমন দুইটা পয়েন্ট নিচ্ছিলাম যার এক্সেলে ফাংশনটার সাইন একরকম হবে এবং এফ এক্স ইউতে ফাংশনটার সাইন আরেক রকম হবে। এফ এক্সেলে একরকম, এফ এক্স ইউতে আরেক রকম। তারপরে আমি ঠিক মাঝখানে হিট করতাম, কিন্তু এখানে কি করতেছে না, এই দুইটা যে গেস তার একটার বরাবর কার্ভের উপরে একটা পয়েন্ট নিতে হবে এবং আপার যে লিমিট আছে সেটা বরাবর কার্ভের উপরে একটা পয়েন্ট নিতে হবে। তারপরে এই দুইটা যেখানে যোগ করবেন এটাই হবে হলো আমার নেক্সট গেস। ঠিক আছে। আচ্ছা, এখন এটার নাম ফলস পজিশন মেথড কেন? কেন থার্ডটা দেখেন। আচ্ছা, এ লাইন ইজ ইউজ টু এস্টিমেট দ্য রুট। আর থার্ড পয়েন্টে ইউজ এ স্ট্রেট লাইন টু রিপ্রেজেন্ট দ্য কার্ভ ইন দ্য সার্চ এরিয়া অ্যান্ড রিডিউস দ্য সার্চ এরিয়া বাই ইভ্যালুয়েটিং দ্য ফাংশন ভ্যালুস। আচ্ছা, এখন এখানে দেখেন কি হচ্ছে, যে লাইন ইজ ইউজ টু এস্টিমেট দ্য রুট। এখন এই ফলস পজিশন মেথডটার কারণ কি, যে আপনি দেখেন আমি একটা লোয়ার লিমিট নিচ্ছি, তার বরাবর কার্ভের উপরে একটা পয়েন্ট নিচ্ছি, একটা আপার লিমিট নিচ্ছি, তার বরাবর কার্ভের উপরে একটা পয়েন্ট নিচ্ছি, তারপরে এই দুইটাকে যোগ করছি। তাহলে এই যে কার্ভের উপর যেটা পয়েন্ট দিলাম, এর দুইটা পয়েন্টের মধ্যে অ্যাকচুয়াল কার্ভ যেটা গেছে সেটা হলো নীল কার্ভটা, আর এইটার যেটা পয়েন্টের মধ্য দিয়ে যে স্ট্রেট লাইনটা আমি ড্র করব সেটাই হচ্ছে আমার একটা এস্টিমেটেড কার্ভ, এবং সেই এস্টিমেটেড কার্ভটারই যেখানে রুট সেটাই হবে হচ্ছে আমার এক্স আর। কারণ আমি তো অরিজিনাল ফাংশনের পরিবর্তে এটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতেছি, কাজে সেই স্ট্রেট লাইন থেকে যে আমি রুটটা পাবো সেটা হচ্ছে এক্স আর। ঠিক আছে। এখন এক্স আর এর একটা চমৎকার ফর্মুলা আছে, এক্স আর সমান সমান হচ্ছে এক্স ইউ মাইনাস এফ এক্স ইউ ইন্টু এক্সেল মাইনাস এক্স ইউ ডিভাইডেড বাই এফ এক্সেল মাইনাস এফ এক্স ইউ। ঠিক আছে। এখন এই ফর্মুলাটা কীভাবে আসলো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, কিন্তু এখানে বাকিটা আগের মতোই। ফলস পজিশন মেথডে বাইসেকশন মেথডে কী ছিল, যে এক্স আর সমান সমান ছিল হচ্ছে এক্সেল প্লাস এক্স ইউ ডিভাইডেড বাই 2। এইখানে ওইটা খালি হচ্ছে না, কিন্তু বাকি সব রুলস এখানে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, কিন্তু বাকি সব কিছু সেম, যে এফ এক্সেল ইন্টু এফ এক্স আর যদি লেস দ্যান 0 হয় তার মানে হচ্ছে এক্সেল থেকে এক্স আরের মধ্যে রুটটা আছে, কাজে আমার আপার লিমিট হয়ে যাবে হচ্ছে এক্স আর। আর এফ এক্সেল ইন্টু এফ এক্স আর যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে দুইটার সাইন চেঞ্জ হচ্ছে না, তার মানে এদের মাঝখানে রুট নাও থাকতে পারে। কাজে সেই ক্ষেত্রে আমি কী করবো, এক্সেল থেকে এক্স আরের সাইন যেহেতু অপোজিট না, কাজে এদিকে রুট নাও থাকতে পারে, কাজে আমি ডান দিকে সার্চ করবো, অর্থাৎ আমার লোয়ার লিমিট হয়ে যাবে এক্স আর আপার লিমিট থাকবে হচ্ছে এক্স ইউ। ঠিক আছে। তাহলে নেগেটিভ হইলে একরকম, পজিটিভ হইলে একরকম, এটা আগের বাইসেকশনের ফর্মুলার মতোই। আর যদি এফ এক্স ইন্টু এফ এক্স আর ইকুয়াল টু 0 হয়ে যায় তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে এফ এক্স আরটা হচ্ছে 0।
কারণ দুইটা সংখ্যার গুণফল 0 হওয়া মানে তাদের যে কোনো একটা 0 হবে। এখন এফএক্সএল তো আসলে আপনার লোয়ার লিমিট, এইটার তো আসলে 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা যদি 0 হয় তাহলে তার আপনি গাড়িতে উঠবেন না, ঠিক আছে। কাজে যদি এফএক্সএল ইন্টু এফএক্সআর ইকুয়াল টু 0 হয় তার মানে আপনি ধরে নিতে পারেন যে এফএক্সএলটা নন জিরো আর এফএক্সআরটা হচ্ছে 0। আর এফএক্সআর যদি 0 হয় তার মানে হচ্ছে কি আরই হচ্ছে আমার রুট। কাজে এভাবে প্রসেসটা বাইসেকশন মেথডের মতোই কাজ করে, খালি বাইসেকশন মেথডে যেটা ছিল যে এক্সআর সমান সমান এক্সএন প্লাস এক্সইউ ডিভাইডেড বাই 2, এখানে সেটা না, এখানে একটা কিটিমিটি ফর্মুলা আছে এবং সেই ফর্মুলাটা কীভাবে পাওয়া যায় এটা আমরা পরের ক্লাসে দেখব। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটু আলোচনা করি যে ফার্স্ট পজিশন মেথড কিভাবে কাজ করে, এখনও যাদের বুঝতে সমস্যা। এখানে দেখেন একটা কার্ভ আছে, কার্ভের দুই পাশে দুইটা পয়েন্ট নিলাম, একটা এক্সেল আর একটা এক্সইউ, বাম দিকেরটা এক্সেল ডান দিকেরটা এক্সইউ। এবার এক্সেল বরাবর কার্ভের উপর একটা পয়েন্ট নিলাম, এক্সইউ বরাবর কার্ভের উপর একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। আবার একটু দেখি, এটা এরকম কার্ভ আছে, তার এক্সেল আর এক্সইউ আমি ডিলিট করলাম, তারপরে এদের উপর কার্ভ, এদের এক্সেল এবং এক্সইউ বরাবর কার্ভের উপর যে দুইটা পয়েন্ট আছে সে দুটোকে যোগ করলাম, যেখানে ছেদ করলাম ওইটা হলো এক্স আর। এখন এক্সআরেও ফাংশনটা নেগেটিভ, এক্সএলেও ফাংশনটা নেগেটিভ, কাজে এক্সএল থেকে এক্সআরের মধ্যে এখন আর ফাংশনটা নাই, কাজে ফাংশনটা কোন দিকে আছে, এক্সআর থেকে ডান দিকের এক্সইউ অংশ, ঠিক আছে। এক্সআর থেকে এক্সএল এই বাম দিকের অংশে নাই, ডান দিকের অংশে এক্সিস্ট করে, ঠিক আছে। আমাদের সার্চ হবে আর কি। তারপরে এখন দেখেন এখন কি হবে, কাজে এখন শুরুতে আমরা পুরাটার উপর সার্চ করতেছিলাম, এখন হচ্ছে ডান দিকের অংশের উপর সার্চ করব, কাজেই বাকি অংশটা সরায় ফেললাম এবং এই যে দুইটা আছে এই এখন এইটা হলো নতুন এক্সেল, এটা হলো নতুন এক্সইউ, এই দুইটা বরাবর কার্ভের উপর যে দুইটা পয়েন্ট আছে সেই দুইটাকে যোগ করে দিলাম। এখন এইখানেও ফাংশনটা নেগেটিভ, কাজে এখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ, কাজে বাম দিকে সার্চ করবে না, ডান দিকে সার্চ করবে। কাজে এরপরে কি হবে, এরপরে আবার এই কারণ আচ্ছা যেহেতু এইখানেও ফাংশনটা নেগেটিভ এবং এখানে পজিটিভ, কাজে ডান দিকে সার্চ করবে এবং ডান দিকে সার্চ করতে গেল কাজে আগের সব দাগ মুছে দিলাম। কাজে এখন নতুন, এখন এটা হলো নতুন লোয়ার লিমিট, এটা নতুন আপার লিমিট। এখন এই দুইটা বরাবর কার্ভের উপর যে দুইটা পয়েন্ট আছে দুটোকে যোগ করে দিলাম, ঠিক আছে। এইভাবে আসলে কি হয়, অঙ্কটা আগাইতে থাকে, ঠিক আছে। যারা বুঝতে পারতেছেন না আবার শুনে নিন। একদম শুরুতে দুইটা ইনিশিয়াল গেস নিলাম, তারপরে এই গেস দুইটা বরাবর কার্ভের উপর দুটো পয়েন্ট নিলাম, সে দুটোকে যোগ করলাম, যেখানে ছেদ করলো এটা হলো এক্সআর। এক্সআরের ফাংশনটা নেগেটিভ আর এক্সেলও নেগেটিভ, কাজে বাম দিকে সার্চ করবে না, ডান দিকে সার্চ করবে। কাজেই এই অংশটা হয়ে যাবে হচ্ছে নতুন এক্সেল আর ডান দিকে এক্সইউ তো আগের মতোই আছে। এখন এই দুইটা আবার আমরা যোগ করলাম, যেখানে ছেদ করলো এটা হচ্ছে নতুন এক্সআর, ঠিক আছে। এখন এই এক্সআর এখানেও ফাংশনটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ, কাজে বাম দিকে নাই, কাজে এখন আবার ডান দিকে সার্চ করবে। কাজে বাম দিকে অন্য সব দাগ মুছে ফেললো, খালি নতুন লোয়ার লিমিট আর নতুন আপার লিমিট থাকলো। আবার এই দুইটা যোগ করলাম, সে রুট পেয়ে গেল। এভাবে দেখেন আস্তে আস্তে সে কিন্তু রুটের দিকে আগায় যাচ্ছে, মিড পয়েন্টে না হিট করেও সে ফার্স্ট পজিশন মেথডের ফর্মুলা ইউজ করেও সে আগায় যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। এভাবে জিনিসটা কাজ করে। এখন হচ্ছে যে ফার্স্ট পজিশন মেথডের পিটফল কোথায়, পিটফল মানে হচ্ছে খারাপ দিক। আসলে ফার্স্ট পজিশন মেথড কী করা হয়, আমরা একটা কার্ভকে একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করি। যেরকম এখানে একটা কমলা রঙের কার্ভ আছে, ওটাকে আমরা একটা সবুজ রঙের স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করলাম। এখন এই কার্ভটা যদি মোটামুটি সরল রৈখিক হয় তাহলে অ্যাপ্রক্সিমেশনটাও পারফেক্ট হবে। কিন্তু আমরা আসলে ফার্স্ট পজিশন মেথডে কী করি দেখেন, এখানে একটা দেখেন স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা বাম দিকে রুট থেকে কম দূরে এবং ডান দিকে রুট থেকে অনেক বেশি দূরে। কাজে আমাদের কমন ইনস্টিংক্ট হলো যে যেই অংশটা জিরোর কাছাকাছি হবে রুটটা সেই দিকে আসে, এটা হলো কমন একটা আইডিয়া আর কি। কাজে যেহেতু এই প্রান্তটা জিরোর কাছাকাছি, কাজে আমাদের ফার্স্ট পজিশন মেথড কী করে, এমনভাবে কাজ করে যে ওই যেদিকে মান কম সেদিকেই এটাকে পাওয়া যায়, সেদিকেই এক্সআরটা হয়, ঠিক আছে। একইভাবে এইখানে দেখেন, এইখানে হচ্ছে বাম প্রান্তটা এই কার্ভটা আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই কার্ভটার বাম প্রান্তটা এক্স অ্যাক্সিস থেকে বেশি দূরে আর ডান প্রান্তটা এক্স অ্যাক্সিস থেকে কম দূরে, ঠিক আছে। কাজে এইখানে আমি যদি এদেরকে যোগ করি, দাগটা মিস হয়ে গেছে, আমি স্লাইডে বসায় দেব। এখানেও এক্সআরটা কিন্তু দেখেন ডান দিক ঘেঁষা হবে। কারণ কি ডান দিক ঘেঁষা, তার কারণ হচ্ছে যে এই ডান দিকের প্রান্তটা কিন্তু জিরো থেকে কম দূরে আর বাম দিকে বাম দিকের প্রান্তটা জিরো থেকে বেশি দূরে।
কাজে ফলস পজিশন মেথড এই আইডিয়াতে কাজ করে যে একটা কার্ভের যেই প্রান্তটা রুটের কাছাকাছি আছে, রুটটা সেই দিকে আছে বা এক্সার বা রুটটা সেই দিকে আছে, সেজন্য এক্সারটাও সেই দিকে সে রাখে। এখন একটা কার্ভ যদি এই ধারণার পুরো উল্টা কাজ করে, অর্থাৎ যেমন এই হালকা নীল রঙের কার্ভটা দেখেন, এটার বাম প্রান্তটা হচ্ছে জিরোর কাছাকাছি আর ডান প্রান্তটা জিরো থেকে অনেক দূরে, কিন্তু তারপরেও রুটটা কিন্তু ডান প্রান্তের কাছাকাছি আছে। কাজে ফলস পজিশন মেথডের যে অ্যাজাম্পশন যে আমি যেই দিকটা জিরোর কাছাকাছি থাকবে সেই দিকে এক্সার যাবে, সেটা এই ক্ষেত্রে পুরাপুরি ব্যর্থ হয়। ঠিক আছে, কাজে কী হয় দেখেন, আমি একটা এক্সেল আর একটা এক্সইউ নিলাম, এক্সেল আর এক্সইউ বরাবর কার্ভের উপর দুটো পয়েন্ট নিয়ে দুটো যোগ করে দিলাম, যেখানে ছেদ করলো এটা হলো আমার নতুন এক্সার। আবার এই বরাবর কার্ভের উপর পয়েন্ট নিলাম। এখন যেহেতু এই দুই জায়গায় ফাংশনটা নেগেটিভ, কাজে বাম দিকে যাওয়ার প্রশ্নই আসে না, কাজে এখন এইটা হয়ে যাবে আমার নতুন এক্সেল, এবং আবার আমি দাগ দিয়ে কানেক্ট করলাম, এটা হয়ে যাবে নতুন এক্সার। এবং এখন এইটাও যেহেতু এখনও নেগেটিভ, কাজে এখন বাম দিকে সার্চ করবে না, আবার এই বরাবর দাগ দিলাম, তারপরে এই বরাবর কার্ভের উপর যে পয়েন্টটা পাওয়া গেল সেটা আবার যোগ করলাম। এভাবে প্রসেসটা কিন্তু চলতেই থাকতেছে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আমরা একটা এক্সেল থাকবে, একটা এক্সইউ থাকবে, এক্সেল বরাবর কার্ভের উপর একটা পয়েন্ট নিলাম, এখন এই পয়েন্টটা এবং এই উপরের পয়েন্টটা যোগ করে দিলাম। এখন নতুন যেখানে সেট করলো এটা হলো নতুন এক্সার। এখন এখানেও ফাংশনটা নেগেটিভ, বাম দিকেও নেগেটিভ, কাজে এইদিকে যাবে না, ডান দিকে সার্চ করবে। এখন এই বরাবর কার্ভের উপর একটা পয়েন্ট নিলাম এবং ডান দিকের ওই পয়েন্টে দুটো যোগ করলাম, যেখানে সেট করলো এটা এক্সার। এভাবে দেখেন আপনি কিন্তু খুব ধীরে ধীরে রুটের দিকে আগায় যাচ্ছেন। কারণ এটা হচ্ছে একটা পিটফল, কারণ ফার্স্ট পজিশন মেথড সাধারণত 4-5 স্টেপেই রুট বের করে ফেলতে পারে, কিন্তু যেখানে এরকম বেয়াদব একটা কার্ভ যেই প্রান্তটা এটার বাম প্রান্তটা রুটের জিরোর কাছাকাছি, কিন্তু রুটটা আছে হলো ডান দিক ঘেসে, অর্থাৎ ঠিক ফার্স্ট পজিশন মেথডের আইডিয়ালজির পুরাপুরি উল্টা। বা অন্যভাবে কার্ভটা এমন যে এটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে যাই তাহলে আমার পুরাই ভুল হবে। ঠিক আছে, ঠিক আছে, এই গেল হচ্ছে ফলস পজিশনের পিটফল। কাজে আপনাদের যদি পরীক্ষায় এরকম ফলস পজিশনের পিটফল লিখতে বলা হয় তাহলে আপনারা এইরকম একটা চিত্র দিয়ে দিবেন। কোনো এক্স্যাক্ট ফাংশন বলার দরকার নাই, যেমন বইয়ে একটা আছে দেখবেন যে x⁻10 - 1 = 0, সেগুলো আমি চাচ্ছি না, কিন্তু জাস্ট রুলস রেগুলেশন মেনটেন করে আপলোড দিয়ে দেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। কাজে আমরা এখানে যেটা দেখলাম, যেখানে প্রথমে আমরা এই ফর্মুলাটার প্রমাণ দেখলাম, x2 - x x2 + x * 100। তারপর আমরা ফার্স্ট পজিশন মেথডটা কি বাইসেকশনের সাথে খুবই মিল, খালি এইখানে একটা স্ট্রেট লাইন দিয়ে এক্সারকে অ্যাপ্রক্সিমেট করে আর বাইসেকশনে একদম মিড পয়েন্টে হিট করে। কাজেই এই জিনিসটাই, এই যে বুদ্ধিটা যে আমরা স্ট্রেট লাইন যেদিকে জিরোর কাছাকাছি রুটটা সেই দিকে থাকবে, এই কার্ভটার জন্য সেটা পুরোপুরি উল্টা, কারণ এইটা এই বাম প্রান্তটা জিরোর কাছাকাছি, কিন্তু রুটটা আসছে হলো ডান দিকে। কাজে এটা যেহেতু ফার্স্ট পজিশন মেথডের আইডিয়া বা হিউরিস্টিক্সের পুরো উল্টা কাজ করে, কাজে এই ক্ষেত্রে ভালো পারফরমেন্স হতো একটা দেখাইতে পারবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার কথা হবে।